নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দেবীর শরীরে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য আজকের গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দেবীর শরীরে। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাত্রাপালা অনুষ্ঠানের পূর্বেই শত শত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মালিক পক্ষ খুব খুশি। আজকের যাত্রাপালা একটি নাটক নিয়ে, দেবী চরিত্রের নাটক। অভিনয় করার জন্যে খুঁজে খুঁজে দক্ষ অভিনেত্রীকে আনা হয়েছে। মঞ্চে সঞ্চালক চলে এসেছেন, যিনি সমস্ত অনুষ্ঠানটাকে উপস্থাপনা করবেন। তার দন্ত বিকশিত হাসির ঝলকে শ্রোতারা এবং দর্শকেরা মনোমুগ্ধকর দৃষ্টি নিক্ষেপ করে করতালি দিয়ে ওঠে। প্রথম সারির ঘণ্টা, দ্বিতীয় সারির ঘণ্টা এবং তৃতীয় সারির ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গেই মঞ্চের মধ্যে আলো প্রতিফলিত হয় ঠিক মধ্যবর্তী স্থানে। আর সেইখানেই দাঁড়িয়ে রয়েছে আজকের নাটকের প্রধান চরিত্র কালীমতি। কালীমতির মুখমণ্ডল ছিল একটি নিখুঁত চাঁদের মতো, অথচ তার গায়ের রং গভীর কালো। তার বড় বড় চোখ দুটো যেন রাতের আকাশে দুটি দীপ্তিময় নক্ষত্র। তার চোখের পাতা ছিল দীর্ঘ এবং ঘন, যা তার চোখের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলত। তার নাক ছিল তীক্ষ্ণ এবং সুন্দর, আর ঠোঁট দুটো ছিল রক্তিম রঙের, যা সব সময় এক ধরনের আকর্ষণ সৃষ্টি করত। কালীমতির মাথার চুল ছিল লম্বা, ঘন এবং কালো, যা তার পিঠের নিচ পর্যন্ত নেমে যেত। তার চুলের প্রতিটি গোছা ছিল মসৃণ এবং কোমল, যা বাতাসে উড়ে তার সৌন্দর্যকে আরো প্রখর করে তুলত। তার ত্বক ছিল মসৃণ এবং দীপ্তিময়। যদিও তার গায়ের রং কালো, তবুও তার ত্বকের ওপরে এক ধরনের উজ্জ্বলতা ছিল, যা তাকে অনন্য করে তুলত। তার ত্বকের মসৃণতা এবং কোমলতা তার দেহের প্রতিটি অংশে প্রতিফলিত হতো। কালীমতির দেহ সুঠাম এবং সুনিপুণ। তার ঘাড় ছিল লম্বা, সৌন্দর্যময়। তার বক্ষ যুগল ছিল পূর্ণ এবং সুগঠিত, যা তার সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলত। তার কোমর ছিল সরু আর নিতম্ব ছিল মসৃণ এবং পূর্ণ, যা তার দেহের গঠনকে পরিপূর্ণতা দিত। হাত পা লম্বা এবং মসৃণ, আর আঙুলগুলো সূক্ষ্ম এবং কোমল। পা দীর্ঘ, সুনিপুণ, অনন্য গৌরব এবং মর্যাদা দিত তাকে। কালীমতির হাসি ছিল তার কালো সৌন্দর্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। তার দাঁতগুলো সাদা, উজ্জ্বল এবং সুনিপুণভাবে বিন্যস্ত, যা তার মুখমণ্ডলে একটি অপার্থিব দীপ্তি এনে দিত। যখন সে হাসত, তার কালো ত্বকের ওপর দিয়ে সেই উজ্জ্বল সাদা দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠত, যা দেখলে মনে হতো রাতের আকাশে চাঁদের আলো। তার হাসি ছিল স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক, যে কোনো মানুষকে মুগ্ধ করতে সক্ষম। মোটের ওপরে কালীমতি ছিল এক অসাধারণ রমণী, কিন্তু তার কালো বরণে লুকিয়ে থাকা অপার্থিব সৌন্দর্য আর তার দেহের প্রতিটি অংশে এমন এক আকর্ষণ ছিল, যা যে কোনো পুরুষের মনে কামনার ঝড় তুলতে বাধ্য। তার সৌন্দর্য ছিল গভীর এবং প্রকৃত, যা শুধু তার বাহ্যিক রূপেই সীমাবদ্ধ ছিল না, বরং তার মন এবং আত্মার মধ্যেও প্রতিফলিত হতো। কালীমতি যখন মঞ্চে পদ্মাবতী চরিত্রে অভিনয় করত, তখন তার অভিনয়ের মধ্যে দিয়ে একটি ঝড় বয়ে যেত। তার অভিনয়ে এমন এক জাদু ছিল,
যা দর্শকদের মন মস্তিষ্কে গভীরভাবে প্রভাব ফেলত। কালীমতি মঞ্চে ওঠার আগে সবসময় মন প্রাণ দিয়ে প্রস্তুতি নিত। অভিনয়ের প্রতি তার গভীর ভালোবাসা এবং নিষ্ঠা সেই ছোট্টবেলা থেকে, বাপ মা মরার পর থেকে দিদার কাছে বড় হওয়া, অর্থের অভাবে এই যাত্রাপালায় অংশগ্রহণ। পদ্মাবতীর চরিত্রের প্রতিটি সূক্ষ্ম এবং গভীরতা উপলব্ধি করত সে, এবং তার অভিনয়ে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করত। কালীমতির চরিত্রে পদ্মাবতীর শরীরের ভাষা ছিল অত্যন্ত সুনিপুণ। তার প্রতিটি মুদ্রা, প্রতিটি ভঙ্গিমা ছিল প্রাঞ্জল এবং জীবন্ত। সে তার শরীরের প্রতিটি অংশকে ব্যবহার করত চরিত্রের অনুভূতিগুলো ফুটিয়ে তুলত। চলাফেরা, হাতের মুদ্রা, চোখের অভিব্যক্তি সবকিছুই ছিল অপার্থিব। সংলাপ বলার দক্ষতা ছিল অসাধারণ। কণ্ঠস্বর ছিল গভীর এবং প্রভাবশালী, যা কালীমতির মধ্যে পদ্মাবতীর চরিত্রের সংলাপগুলোকে জীবন্ত করে তুলত। প্রতিটি সংলাপ এমনভাবে বলতো যে দর্শকেরা যেন অনুভব করতে পারত তার উচ্চারণ, শব্দচয়ন স্পষ্ট, সুনিপুণ, যা সংলাপকে আরো জীবন্ত করে। কালীমতির অভিনয়ের একটি প্রধান দিক ছিল তার আবেগের অভিব্যক্তি। পদ্মাবতীর চরিত্রে সুখ, দুঃখ, ভালোবাসা এবং বেদনা সবকিছুই সে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলত। চোখের অভিব্যক্তি আর মুখমণ্ডলের পরিবর্তনগুলো দর্শকদের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করত। পদ্মাবতী চরিত্রে কালীমতি সবসময় মনোরম ও সুন্দর পোশাক পরিধান করত। তার পোশাক এবং সাজসজ্জা ছিল চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা তার অভিনয়কে আরো বাস্তব করে তুলত। তার পোশাকের রং, নকশা, গহনা এবং অলংকার সবকিছুই তার চরিত্রের সৌন্দর্য এবং মহিমা বৃদ্ধি করত। মঞ্চে কালীমতি যাত্রাপালার আয়োজন করা হয়েছে। চারপাশে লোকজন জড়ো হয়েছে। সকলের চোখ মঞ্চের দিকে নিবদ্ধ। মঞ্চে বিভিন্ন রঙের আলো ঝলমল করছে, যাত্রাপালার পরিবেশকে মুগ্ধকর করে তুলছে। পদ্মাবতী কালীমতি চরিত্রে অভিনয় করছে নাকি কালীমতি পদ্মাবতী চরিত্রে? তার চেহারা এবং অভিনয়ে অভাবনীয় মুগ্ধতা। আমি পদ্মা, আমার শক্তি এবং রূপ অসীম। যে আমার প্রতি অন্যায় করবে তাকে শাস্তি দেওয়াটাই আমার ধর্ম। ডায়লগ বলার সঙ্গে সঙ্গেই হাততালির ঝড় ওঠে। তার কণ্ঠের দৃঢ়তা, চোখের প্রতিশোধের ঝলকানি অভিনয়ে সকলের মন কাড়ে। দর্শকদের মধ্যে এক ব্যক্তি, নাম দেবরাজ। পদ্মাবতীর অভিনয় রীতিমতো মুগ্ধ সে। পয়সাওয়ালা পরিবারের লোক, ব্যবসা সংক্রান্ত কাজে হঠাৎ করে এই মাকুইপুর গ্রামে এসে হাজির। সময় কাটাবার অবকাশ খুঁজে পাচ্ছিল না। বন্ধু পটলার মাধ্যমে যাত্রাপালা দেখতে আসে। পটলাই তাকে বলেছিল, চল না, এমন এক চিজ দেখাবো, হাঁ হয়ে চেয়ে থাকবি। কি দেখাবি? কালী। কালী? তুই আমাকে কালী দেখানোর জন্যে এই সাত সকালে ঘুম থেকে তুললি? আরে না, এক গ্রামে চল। গ্রাম? হ্যাঁ, মাকুইপুর। নাম শুনেছিস? শুনেছি, কিন্তু সে তো অনেকটা দূর। আরে কোনো ব্যাপার না, তুই গাড়ি চালিয়ে চল। এমনিতেই তো ব্যবসার কাজে ট্রাক চালিয়ে এখানে এসেছিস। সেখানে গিয়ে তুই আমায় কি দেখাবি? তোকে আমি কালীকে দেখাবো, কালীমতি। তুই জাস্ট তোর প্রেমে পড়ে যাবি। সত্যিই তাই। পদ্মাবতী ওরফে কালীমতি, তার প্রতি আকর্ষণ এবং প্রেমের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে দেবরাজের মনে। এত সুন্দর দেখতে রে! হ্যাঁ, এই কালো মেয়েদের সম্পর্কে আমার ভেতরে একটা ঘৃণা ভাব ছিল, কিন্তু এ দেখি যথেষ্ট সুন্দর আর শক্তিশালী এক নারী। আমার একে চাই। আমি জানতাম এটা বলবি, আমি জানতাম। সাথে তোকে এখানে নিয়ে এসেছি। অনেক তো হলো বাইরের মেয়ে ছেলে, এবার একটা অভিনেত্রীর সঙ্গে দেখ না রাত কাটিয়ে কেমন লাগে। কিন্তু আমার সঙ্গে দেখা করবে নাকি? সবাই চারদিক থেকে ঘিরে রেখেছে। তাছাড়া দেখে তো মনে হচ্ছে ওর যথেষ্ট ডিমান্ড। আরে হোক ডিমান্ড, ভুলে যাস না যাত্রা করে খায়। সুতরাং বুঝেছি, একটু কথা বলার বন্দোবস্ত করিয়ে দে না। আরে আমার বন্ধুর দেখছি আর তর্স রয়েছে না।
বলে পটলা দেবরাজের ভুঁড়ির মধ্যে সজোরে একটা ঘুষি মারে। যাত্রাপালা শেষ হওয়ার পর দর্শকের মধ্যে দেবরাজ কালীমতির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। আপনার অভিনয় সত্যি অনবদ্য। শুধু অভিনয় নয়, বাস্তব জীবনেও যে আপনি কত সুন্দর, আমি আপনাকে দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আচমকা পেছন দিক থেকে ভারী কণ্ঠস্বরের শব্দ কালীমতির হৃদয়ে প্রতিধ্বনি তোলে। এতক্ষণ তার সামনে খুদে শ্রোতা এবং দর্শক বন্ধুরা ছিল বয়স্কারা, যারা দুহাত ভরে কালীমতিকে দীর্ঘায়ু এবং বড় ভালোবাসার সংসারের আশীর্বাদ দিচ্ছিলেন। একে একে ম্যানেজার মশাই সকলকেই বিতাড়িত করছেন। কালীমতি কিন্তু সহাস্য বদনে প্রত্যেকের সাথে কিছু না কিছু কথা বলার চেষ্টা করছে। হঠাৎ করে ভিড়ের মধ্যে দেবরাজের কণ্ঠস্বরটা কালীমতির বুকের ভেতরের হৃদস্পন্দনকে শতগুণ বাড়িয়ে দেয়। এরকম প্রশংসা শুনে আচমকাই লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় তার। হৃদয়ে খুশির সঞ্চার হয়, কিন্তু সে কিছু বলে না। চোখের পাতায় ইশারা করে ধন্যবাদ দেয় সে দেবরাজকে। কিন্তু আচমকা দেখা এই লোকটির সাথে কোথায় যেন একটু ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায় ওই প্রথম দিনই। যাত্রাপালা মাকইপুরে চলবে 15 দিন। আজ দিন 11 হয়ে গেল, মাত্র 4টে দিন। দেবরাজের তর্স হয় না। পদ্মাবতীকে আমি ভালোবেসে ফেলেছি রে, এবার কি করা যায় বলতো, জিজ্ঞেস করে সে পটলাকে। এই ভালো ভালো কেন আসছিস রে বাবা? তোর তো বাড়িতে সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, ভুলে গেলি? আরে দূর, তুই তো বললি যাত্রাপালা করা মেয়ে, এদের সঙ্গে জাস্ট একটু সময় কাটানো। ট্রাকটা নেহাত খারাপ হয়ে গেছে, ঠিক করতে সময় লাগছে তাই, নাহলে তো কবেই চলে যেতাম। তুই আমাকে যেতে বললি, এখন আমার পিপাসা মেটানোর ব্যবস্থা করবি না? তুমি শালা হারামি রয়ে গেলে। আজকেও করবে অভিনয় পদ্মাবতী। মাঝখানে একদিন করেনি, শরীরটা নাকি খারাপ হয়েছিল। কিন্তু দেবরাজ মনে মনে ভাবে, শরীর খারাপ না, মাঝখানে একদিন আমি যাইনি, হয়তো সেই জন্যই আমি কি ওর কাছে এতটাই গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠলাম। হ্যাঁ রে, ওর জীবনের ইতিহাস কি আবার হবে? বাপ মা মরা মেয়ে যাত্রাপালার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চলে এসেছে। তাছাড়া ওই বুড়ো ম্যানেজার সবসময় তো গ্রামে গ্রামে গিয়ে খোঁজে, কার বাপ মরলো, কার মা মরলো, কে অসহায়, তাকে কাজ দেবে বলে নিয়ে চলে আসে। ও, এদের জীবন খুব দুর্বিষহ বল? সে ভাই বলতে পারবো না, আমরা অভিনয় দেখে শান্তি পাই ওই পর্যন্তই। তবে এই সমস্ত মেয়েকে ঘরের বউ করার সিদ্ধান্ত কিন্তু কেউ নেয় না। দেবরাজ খানিকক্ষণ চুপ করে থাকে পটলার মুখের দিকে তাকিয়ে। দেবরাজ বলে, তুই কথা বলেছিস ওর সঙ্গে? না রে, আমি দেখতে ভালো নাকি? তুই একটু মোটের মধ্যে আছিস, তাই তোর সাথে কথা বলিয়েছি। দেবরাজ চুপ করে থাকে। তার মাথার কাছেই একটা আয়না, যেই আয়নায় দেবরাজের মুখমণ্ডলটা প্রতিফলিত হয়েছে। মোটা পুরুষ্ঠ গোপ, বয়স 42-এর কাছাকাছি, সামান্য ভুঁড়ি আছে। ব্যায়াম না করলেও শরীরটা বেশ সুন্দর, ফর্সা গড়ন। মনে মনে কালীমতিকে আষ্টে পৃষ্ঠে ধরার কল্পনা করে দেবরাজ, আর সেটা ভাবার সঙ্গে সঙ্গেই তার পৌরুষত্ব চাগার দিয়ে ওঠে। সেই দিন আবার অভিনয় দেখতে যায় সে। বারবার পটলাকে বলে, একটু দেখা করার ব্যবস্থা করে দে। দেখ, তোকে আমি শহরে যাওয়ার আগে নগদ 500 টাকা দেব। 500 টাকা? ওতে কি হয় ভাই? তুমি তো দেখা না রীতিমতো ওর সঙ্গে থাকতে চাইছো। যে 2 দিন তুমি থাকবে সেই 2 দিন, তারপর তুমি কেসে উঠবে। সুতরাং দেখ না, আরো বাসনায় বেশি দেব। ঠিক আছে, ফকটিয়ায় 1000 টাকাতে ইনকাম হবে। দাঁড়া, আমি কথা বলি। পটলা মঞ্চ থেকে উঠে চলে যায় দেখা করতে ম্যানেজারের সঙ্গে। আজকে মঞ্চে অভিনয় করছে ঠিকই কালীমতি পদ্মাবতীর চরিত্রে। এই একই যাত্রাপালা চলবে এই 15 দিন। এই 15 দিন পরে আবার হয়তো অন্য কোনো গ্রাম। কিন্তু পদ্মাবতী ওরফে কালীমতির চোখ দুটো নিবদ্ধ রয়েছে দেবরাজের ওপরে। দেবরাজ চোখের ইশারায় তাকে জানায়, অভিনয় শেষ হয়ে গেলে আশ্রমের একান্ত কোণে তার সঙ্গে দেখা করতে। সেই দিন যাত্রাপালা শেষ হতে হতে অনেকটা রাত হয়ে যায়, তাও প্রায় 12টার কাছাকাছি। ম্যানেজার মশাই এসে প্রত্যেকটি মেয়ে সদস্যকে আগলে নিয়ে যাচ্ছেন। তার একটা দায়িত্ব আছে তো। কিন্তু কালীমতির প্রতি ভালোবাসা ধীরে ধীরে যেন বিরহের হয়ে উঠছে দেবরাজের প্রতি। দর্শকের মঞ্চে সে কিন্তু ঠাঁই বসেছিল। জ্যাঠামশাই,
আমার একটু কাজ আছে। এত রাতে কোথায় যাবি মা? একটু বাইরে যাচ্ছি। দেখ মা, এই গ্রামের মানুষদের খুব একটা আমি চিনি না, কিন্তু আমাদের কাজ এদেরকে আনন্দ দেওয়া, দিয়েছি। তোর কোনো ক্ষতি হয়ে গেলে, উঠতি বয়সের মেয়ে তুই, তোর ঠাকুমাকে আমি কথা দিয়েছি। আমার কোনো ক্ষতি হবে না জ্যাঠামশাই, আমি যাবো আর আসবো। যা, সাবধানে যা। তাঁবু খাটানো সেই মঞ্চের বাইরে বেরিয়ে আসে পদ্মাবতী ওরফে কালীমতি। তার শরীরে তখনও যাত্রাপালার পোশাক পরা, মানে চরিত্র থেকে এখনো সে নিজের চরিত্রে ফিরে আসতে পারেনি। শুনছেন? এমনি ডাক দেয় সে। কালীমতির মন বলছিল এখানেই দেবরাজ দাঁড়িয়ে। প্রথমবার ডাকার সঙ্গে সঙ্গেই তাম্বুর এক কোণা থেকে মুখে সিগারেট নিয়ে দেবরাজ সামনে এসে হাজির হয়। আপনি ওইভাবে আমার দিকে কেন তাকিয়েছিলেন? আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছেন। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে আমার জীবনসঙ্গী করতে চাই। কালীমতি অবাক হয়ে তাকিয়ে থাকে, তার চোখে বিস্ময়। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আপনি যা বলছেন তা সত্যি? আপনি সত্যিই আমাকে বিবাহ করতে চান? দেবরাজের মুখে দৃঢ়তার ছাপ। হ্যাঁ, আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জীবনের সব কিছু হবে। কিন্তু আমি যে শুনলাম আপনি নাকি বিবাহিত, আপনার পরিবার আছে, তাহলে এই প্রস্তাব কি করে সম্ভব? দেবরাজের মুখে লজ্জার ছাপ পড়ে। হেসে দেয় কালী, বলে, হ্যাঁ, আপনার বন্ধু পটলা, সেই তো আমার জ্যাঠামশাইকে বলে গিয়েছে আপনি বিবাহিত হয়েও আমার সঙ্গে কুপ্রস্তাব করতে চান। জানেন, জ্যাঠামশাই ব্যাপারটায় খুব একটা গুরুত্ব দেয়নি, তাই আমি তাকে বলে আসিনি। তাই যদি এখন তাকে বলে আসতাম সেই বদমাস ব্যক্তিটার সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি, তাহলে এখানকার লেঠেলদেরকে দেখেছেন তো, আপনার থেকে কয়েক ইঞ্চি লম্বা হবে, আর চেহারাতেও বেশ ভারী, যোগব্যায়াম করে তো, আপনাকে কি করতো? দেবরাজের মুখ আরো লাল। সে লজ্জায় মাথা নত করে, বলে, হ্যাঁ, আমি বিবাহিত, কিন্তু আমার বর্তমান সংসারে আমি সুখী নই। আমি মনে করি তুমি আমার জীবনে সুখ আনতে পারবে। আপনার কথা শুনে আমি খুশি, কিন্তু নিজের সুখের জন্য আমি অন্য কারো জীবন নষ্ট করতে পারবো না। আপনি প্রথমে নিজের সংসারে সবকিছু ঠিক করুন। যদি অদৃষ্টে লেখা থাকে তাহলে আবার আমাদের দেখা হবে। দেবরাজের মুখে হতাশা এবং অনুশোচনার ছাপ। সে বুঝতে পারে তার প্রস্তাব সহজে গ্রহণযোগ্য হবে না। কালীমতি তার সিদ্ধান্তে অটল, তার মুখে দৃঢ়তার ছাপ। আমি ভাগ্যের পথেই চলতে পছন্দ করি মশাই, এই বলে সে চলে যায়। রাগান্বিত দেবরাজ গাড়ি নিয়ে ফিরে আসে। এ পটলা, পটলা, ওঠ ওঠ! লাথি মেরে পটলাকে তোলে। কিরে, তুই বলে দিয়েছিস আমি বিবাহিত? চাপ বড়া, আমি তো বলিনি। তাহলে মেয়েটি যে বলল? মেয়েটি খুব চালাক ভাই, তুমি ওকে কি ভেবেছ? এমন প্রস্তাব ওর কাছে কি কম আসে? 21-22 বছরের সুন্দরী ভরা যুবতী, ও তো চাল খাটিয়ে কাজ করবে। তো ভালোই হয়েছে, যখন জেনে গেছে তখন। না 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 না, ওকে আমার চাই, ওকে আমার চাই। যাত্রাপালার শেষের দিন দেবরাজ আবার গিয়ে হাজির হয়। এই দিন পদ্মাবতীর মুখমণ্ডল আগের দিনের চেয়েও বেশি উজ্জ্বল, অভিনয় দক্ষতা আরও সুনিপুণ। তার জন্যে টিকিট অনেক পরিমাণে বিক্রি হয়েছে এবং কাতারে কাতারে মানুষ এসেছে তার অভিনয় দেখার জন্য। আজও মঞ্চে কালীমতির দৃষ্টি দেবরাজের ওপর পড়ে, কারণ সে প্রথম সারিতে বসেছে কালীমতির মুখোমুখি হবার জন্য। অভিনয় শেষ হবার পর কালীমতির এক বান্ধবী তাকে এসে বলে, হ্যাঁ রে, পুরুষ মানুষটি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, যা না একটু কথা বল না। কে বলতো? ওই যে ওই লোকটি যার কথা সেই দিন বললি, দেবরাজ। গয়না অলংকার পরিহিত অবস্থাতেই আবার তাম্বুর বাইরে বেরিয়ে আসে কালী, অনেক দর্শকের দৃষ্টি উপেক্ষা করে। এ কি, আপনি আবার এসেছেন? আমি যে বললাম আমি ভাগ্যে বিশ্বাস করি, আর ভাগ্যের বলেই আমাদের বিয়েটা হবে। মানে? আমার স্ত্রী চলে গেছে। কি? 2 দিন আগেও আপনার স্ত্রী আপনার সঙ্গে সংসার করলো আর আজ চলে গেল?
আপনার ছেলে সকলকে নিয়ে গেছে। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, আমাকে বিয়ে করো। বলে দেবরাজ রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয়। পুরুষ মানুষের চোখের জল নারীর চোখের জলের থেকেও বেশি মারাত্মক, কারণ তারা সচরাচর কাঁদে না। কালীমতি শয্যায় বসে, তার মুখে এক অদ্ভুত উত্তেজনা এবং আনন্দের মিশ্রণ। দেবরাজ তার পাশে এসে বসে, তার চোখে প্রেমের ঝিলিক। কালী, তোমার সাথে আমি নতুন জীবন শুরু করতে পারি, আমি খুব খুশি এই কারণে। কালীমতি মৃদু হাসে। আমিও খুশি দেবরাজ, আশা করি আমরা একসঙ্গে সুখী হব। দেবরাজের কথায় ভুলে গিয়েছিল কালী। পরের দিনে যাত্রাপালার আসর থেকে ওদের চলে যাবার কথা, কিন্তু কালী পালিয়ে আসে। জ্যাঠামশাই খোঁজ খবর করেছিল কিনা, আর কোনো বান্ধবীর ওকে প্রয়োজন হয়েছিল কিনা, এগুলো কিছুই সে জানে না। রাত্রির শেষের প্রহর দুইজনে মিলে মিলিত হয়। পাশেরই চামুণ্ডা মন্দিরে গিয়ে সিঁদুর দান করে তারা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কালীমতিকে সিঁদুর পরার পরে আরও বেশি সুন্দরী লাগছিল দেবরাজের কাছে। সে এই কালো প্রতিমার মেয়েটির মুখের ওপর থেকে কিছুতেই তার মুখ সরাতে পারছে না। একটা ছোট্ট ঘর আগেই বুক করে রেখেছিল দেবরাজ। সেইখানে সাজানো হয়েছিল ফুলশয্যার খাট। বিবাহের পর তাদের কক্ষটি ছিল এই সুন্দর ফুলশয্যার খাটটি স্নিগ্ধ ফুলের বাতাসে পরিপূর্ণ। ঘরের চারপাশে ছিল রজনীগন্ধা, গোলাপ এবং অন্যান্য সুগন্ধি ফুলের মালা। মৃদু আলোর প্রভাব, মোমবাতির কাঁপা কাঁপা আলো এবং স্নিগ্ধ পরিবেশ তাদের প্রথম রাতের মুহূর্তকে আরো সুমধুর করে তুলেছিল। দেবরাজ কক্ষের মধ্যে প্রবেশ করে, কালীমতির দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। কালীমতি লজ্জায় এবং উত্তেজনায় তার চোখ নামিয়ে নেয়। দেবরাজ তার কাছে এসে ধীরে ধীরে তার হাত স্পর্শ করে। এই প্রথম স্পর্শে কালীমতির শরীরে এক অদ্ভুত কম্পন জাগে, তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। দেবরাজ তার হাত ধরে আলতো করে তার পাশে বসে। কালী, আজকের রাত আমাদের জীবনের নতুন শুরু। আমি চাই তোমার সব ভয় এবং সংশয় দূর হয়ে যাক। বিশ্বাস করো, আমার স্ত্রী আমার কাছে আর ফিরে আসবে না। কালীমতি তার দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দেয়, সত্যি? তাহলে আমি সত্যি সত্যি? তার চোখে লাজুকতার মিশ্রণ। আমিও তাহলে সেটাই চাই। দেবরাজ আলতো করে কালীমতির মুখের দিকে ঝুঁকে তার কপালে একটি মৃদু চুম্বন করে। এরপর সে ধীরে ধীরে কালীমতির চুলে হাত বুলিয়ে দেয়, তার চুলের গোছা সরিয়ে দেয়। তাদের মধ্যে প্রথম শারীরিক মিলনের মুহূর্ত আসে, যখন দুজনের মধ্যে গভীর প্রেম এবং আকর্ষণ প্রতিফলিত হয়। এই মুহূর্তে কালীমতি অনুভব করে তার দেহের ভেতরে এক অন্যরকম উত্তেজনা। দেবরাজ ধীরে ধীরে কালীমতির শরীরের আরও কাছে আসে। তাদের মধ্যে শারীরিক সংযোগ স্থাপিত হয়। প্রথম মিলনের সময় কালীমতি একটু যন্ত্রণা অনুভব করে, যা তার সতীচ্ছেদের কারণে ঘটে, কিন্তু সেই যন্ত্রণার মধ্যে ছিল এক আনন্দের প্রশ্রান্তি, যা তাদের প্রেমের গভীরতা এবং আন্তরিকতাকে আরো প্রগাঢ় করে তোলে। বাইরে ছিল মৃদু বাতাসের সুর এবং রাতের নিস্তব্ধতা। ফুলের সুগন্ধ, মোমবাতির আলো তাদের চারপাশে এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে। কালীমতি এবং দেবরাজের মিলন সেই রাতকে এক অপার্থিব ও চিরস্মরণীয় মুহূর্তে পরিণত করেছিল। কালীমতি ও দেবরাজের ফুলশয্যার রাত ছিল কালীমতির জীবনের এক মধুর এবং আবেগময় অধ্যায়। প্রথম স্পর্শ, শারীরিক মিলন এবং সেই মুহূর্তের পরিবেশে সবকিছু মিলিয়ে এই রাত তার জীবনের এক অনন্য যাত্রার সূচনা করেছিল। সকালবেলা ঘুম থেকে ওঠে কালীমতি। তার চুলের গোছা ইতিঅতি ছড়ানো, কপালের সিঁদুর এলোপাথারি এদিক ওদিকে সরে রয়েছে। ফুল নির্মিত খাটের সেই ফুলশয্যার ফুলের গন্ধটাও আজ কেমন যেন বাসি। ঘুম থেকে উঠে বুকের আঁচল ঠিক করে কালীমতি দেখে দেবরাজ তার পাশে নেই। দরজায় ৩-৪ বার ঠকঠক শব্দ পেয়ে
দরজা খুলতেই, এ কি, আপনারা এখনো ঘর খালি করেননি? কালীমতি অবাক। এক রাতের জন্যে ঘর ভাড়া নিয়েছিলেন, তা সেই ভদ্রলোক কোথায়? তার তো বিল পেমেন্টও বাকি। দেখুন না, 1000 টাকা দিয়ে ঘর বুক করলো, 500 টাকা দিয়েছে, আর বাকি টাকাটা। কালীমতি চুপ হয়ে বসে থাকে। তার মানে আমার সঙ্গে সে প্রতারণা করলো? দেবরাজ? কি বললেন নামটা? হ্যাঁ হ্যাঁ, দেবরাজ, দেবরাজ। ওই নামেই তো পটলা বলে একটি ছেলে। পটলা? পটলাকে কালীমতি চিনত, কারণ রোজ পটলা যাত্রাপালায় যেত, ম্যানেজার বাবুর সাথে গল্প গুজব করত। আর ওখানেই কালীমতির এক বান্ধবী, কি যেন নাম তার, হ্যাঁ সুচারী, তার সাথেই কথাবার্তা বলতো। এই মেয়েটা খুব একটা সুচাকের মেয়ে নয়, কালীমতিকে সহ্য করতে পারে না। তাহলে কি দুইজন মিলে? আমি এইভাবে প্রতারণার শিকার হলাম? আমার স্বামী স্বামী ম্যাডাম, এইখানে লোকে বউ নিয়ে আসে না, আর বর নিয়েও আসে না। যান যান যান, কাপড় চোপড় ঠিক করে বেরিয়ে যান। 0.5 ঘন্টা আপনাকে সময় দিলাম, নেহাত মেয়ে মানুষ তাই। লজ্জায় কালীমতির চোখ মুখ লাল হয়ে যায়। প্রতারিত কালীমতি রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার কেউ নেই, সহায় সম্বল কেউ না, কাছে সামান্য কয়েকটা টাকা। তার উপরে প্রথম রাতে নিজের ধ্বংসাবশেষের চিহ্ন মেটানোর জন্যে 500 টাকা সেই হোটেলেই দিয়ে আসতে হয়েছে, নাহলে তাকে আটকে রাখা হতো। কালীমতি এসে উপস্থিত হয় এক গ্রামের কাছে। কালীমতির জন্মের গ্রাম তার বাড়ির থেকে অনেক দূরে। সেই ফেলে এসেছে বোধহয় বছর 5 আগে। মাঝে মধ্যে ঠাকুমার সঙ্গে দেখা করানোর জন্যে জ্যাঠামশাই হীরালাল পান্না নিয়ে যান, যাত্রাপালার যিনি ম্যানেজার। কিন্তু ওনার সঙ্গেও বেইমানি করে কালীমতি। হঠাৎ করে পেছন দিকে তাকায় সে। হে কি, হে কি, সত্যেন্দ্র তুই এখানে? হ্যাঁ, তুই পালিয়ে গিয়েছিস শুনলাম। হ্যাঁ, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। কিন্তু তোর হাতের শাখা, সিঁদুর, এসবের মানে? সত্যেন্দ্রকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে কালীমতি। তুই এখানে কি করে এলি বল, কি করে এলি? আমাকে তো হীরা কাকু পাঠালো, বলল আরেকবার তোর খোঁজ দিতে। তার মানে ওদের দল এখনো যায়নি? দল চলে গিয়েছে, কাকু এখনো যায়নি, তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু তুই যখন বিয়ে করে। না, হে বিয়ে আমি মানি না, তুই আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। সত্যেন্দ্রর হাত ধরে কালীমতি আবার ফিরে আসে সেই যাত্রাপালার আসরে। সত্যেন্দ্র কালীমতির জীবনে আবার একটি নতুন পুরুষ। আমি তোর কষ্ট বুঝতে পারছি, আমি তোর পাশে আছি, তুই চিন্তা করিস না। অনেক ধন্যবাদ, তুই যে আমাকে নিয়ে যাচ্ছিস এতেই আমি। বেশ খানিক দূর যাওয়ার পরে কালীমতি দেখতে পায় তার জ্যাঠামশাই দাঁড়িয়ে। তার কাছে গিয়ে কালীমতি কান্নায় ভেঙে পড়ে। হয়েছে হয়েছে, উঠতি বয়সের মেয়ে, আমার পেটের মেয়ে হলেও তো ভুল করলে ক্ষমা করতাম। নে চল, এবার ফিরে চল। কিন্তু এই কলঙ্ক, এই বোঝা আমি। সব ঠিক হয়ে যাবে মা, জীবন থাকলে যুদ্ধ করতেই হবে, চল। মাকইপুর ওর কাছে একটা অভিশপ্ত জায়গা, সেইখান থেকে বেরিয়ে আসে কালীমতি। সত্যেন্দ্রর বুকে এসে আশ্রয় লাভ করে। কিন্তু কিছুদিন পরে সত্যেন্দ্র শহরে কাজ জুটে যাওয়ায় সে কালীমতিকে ছেড়ে চলে যায়। সেই দিন পলাশপুর গ্রামে ওদের শেষ যাত্রাপালা। কালীমতি অভিনয় করে এখন ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই যেন নিজেও প্রবেশ করে সেই অভিনয়ের চরিত্রের মধ্যে, হারিয়ে যায় অন্য কোনো জগতে। তাই তো মাঝে মাঝে দর্শকদের মধ্যে তীব্র কোলাহল সৃষ্টি হয় কালীমতির অভিনয়কে ঘিরে, যদিও হীরালাল পান্না ওকে কিছুই বলে না। শোন, তোর সঙ্গে একটি ছেলে দেখা করতে এসেছে। আবার? আবার কে? দেখ মা, সবাই তো খারাপ হয় না, তাছাড়া একবারের বিবাহিত মেয়ে দ্বিতীয়বার বিয়ে করতেই পারে। যদি পুরুষ মানুষ হয়ে করতে পারে, তুই মেয়ে মানুষ হয়ে কেন পারবি না? কিন্তু জ্যাঠা, আমার সব শেষ হয়ে গেছে। সব বুঝতে পারছি। রুদ্রর সঙ্গে দেখা হয় কালীর।
রুদ্র সাহসী এবং দৃঢ় চেতা ব্যক্তি। কালীর অভিনয়ে খুশি হয়ে সে কালীকে 5,000 টাকা উপহার দিতে এসেছিল। সেই সুবাদেই হীরালাল পান্নার সঙ্গে তার পরিচয়। হীরালাল পান্না কালীর জীবনে ঘটে যাওয়া সেই বীভৎস রাত্রির কথা তার কাছে জ্ঞাত করলে রুদ্র সহানুভূতি প্রবণ হয়ে বলে, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, আমি চাই তোমার পাশে থাকতে। দেখো, তোমার অভিনয় আমাকে মুগ্ধ করেছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সুখী করতে চাই, কিন্তু আমি ভালোবাসার মূল্য দিতে পারবো না। প্রতারিত হয়েছি, সত্যেন্দ্রকে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েও পারলাম না। কিন্তু এই সম্পর্কটাকে মানার জন্যে হীরালাল পান্না বেশি করে জোর দেয়। বলে, দেখ, সব মানুষ তো খারাপ হয় না, তাছাড়া রুদ্রকে আমি অনেক ছোট্টবেলা থেকে চিনি। ব্যবসার কাজে ও আমার কাছে অনেকবার এসে টাকা ধার চেয়েছে, সেই ধার আজ শোধ হয়ে গিয়েছে অনেক বছর। তবুও আমি এসেছি শুনেই সমস্ত কাজকর্ম ফেলে আমার সঙ্গে দেখা করতে এই পলাশপুরে চলে এসেছে। ও তো চাকরি করে না। তাই তুমি চাকরি করো? হ্যাঁ, আবার পৈতৃক ব্যবসাও আছে, মানে দেখাশোনা করি। কিসের চাকরি? কেরানির চাকরি করি। সময় থাকে তো, বাকি সময়টায় ট্রাক নিয়ে বেরোই। আবার সেই ট্রাক? মনে মনে ভাবে কালীমতি। আবার বিয়ের অনুষ্ঠান, তবে এইটা একটু অনুষ্ঠান করে হয়েছে, পালিয়ে গিয়ে নয়। হীরালাল নিজে দাঁড়িয়ে থেকে 4 হাত এক করেছেন। রাতে চাঁদের আলো আকাশে উজ্জ্বলভাবে জ্বলছে। ঘরে জানালার পর্দা ভেদ করে আলো প্রবেশ করেছে। ঘরের চারপাশে সজ্জিত ফুলের গন্ধ, মোমবাতির মৃদু আলো, শান্তিপূর্ণ পরিবেশ আর এক অদ্ভুত মোহময়তা। কালীমতি বিছানার খুব কাছে বসে আছে। তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। রুদ্রের সাথে কালীমতির ফুলশয্যার রাতটি ছিল দেবরাজের প্রতারণার পর তার জীবনের আরেকটি নতুন অধ্যায়। রুদ্র তার ভালোবাসায় সিক্ত, কিন্তু তার মনে ছিল কিছু সংশয় এবং অব্যক্ত কষ্ট। কক্ষটি ফুলের সুবাসে, মোমবাতির আলোতে পূর্ণ ছিল, যা সুন্দর একটা মায়াময় পরিবেশের সৃষ্টি করে। কালীমতি উত্তেজনায় এবং লজ্জায় রুদ্রের চোখের দিকে তাকায়। রুদ্র তার কাছে এসে তার পাশে বসে হাত স্পর্শ করে। আবার কালীমতির শরীরে অদ্ভুত কম্পন জাগে, তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। কালী, আজকের রাত আমাদের জীবনের নতুন শুরু, আমি চাই তুমি আমার হয়ে থাকো। কালী তার দিকে মৃদুভাবে তাকায়, চোখে লাজুকতার মিশ্রণ। রুদ্র ধীরে ধীরে কালীর চুলে হাত বোলায়। তাদের মধ্যে হাওয়ার মিলনের শারীরিক মুহূর্ত তৈরি হয়। কিন্তু যখন মিলনের মুহূর্তে কালীমতি তার সতীচ্ছেদ আগেই হয়ে যাওয়ার কথা স্বীকার করে, তখন রুদ্রর মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। কালী, আমি জানি তুমি আগে প্রতারিত হয়েছিলে, কিন্তু এটা কি? এটা আমায় কষ্ট দেয় না? তুমি আমার প্রথম নও, এটা আমার ভাবতেই কষ্ট হচ্ছে। কালীমতির চোখে জল চলে আসে। সে রুদ্রর কথায় মর্মাহত হয়, কিন্তু সে সাহস সঞ্চয় করতে থাকে। রুদ্র, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমার জীবনে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই। আমি তোমায় ভালোবাসি, আমি চাই তুমি আমাকে অন্তত একটু বোঝো। রুদ্রর মুখের কঠিন অভিব্যক্তি। সে কালীমতির কথা শুনে কিছুটা নরম হয়। আমি জানি তুমি দোষী নও, তবে এই কষ্টটা আমার মনের মধ্যে থেকেই যাবে। আমি চেষ্টা করব তোমাকে বোঝার এবং ভালোবাসার। রুদ্র কালীমতির কাছে আসে, তাকে আলিঙ্গন করে এবং তাদের মধ্যে গভীর একটি সংযোগ স্থাপিত হয়। কালীমতি অনুভব করে রুদ্রের ভালোবাসার উষ্ণতা, যদিও তার মনে ছিল কষ্টের ছাপ। তাদের মিলনের মুহূর্ত ছিল মধুর এবং কষ্টের মিশ্রণ। কালী ও রুদ্র একে অপরের মুখে আলতো চুম্বন করে, চোখে চোখ রেখে বলে, আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ভালোবাসবো, সব সব বাধা পেরিয়ে তোমায় ভালোবাসবো।
রুদ্রের খোঁচা কালীমতির মনকে কষ্ট দিলেও তাদের মধ্যে ভালোবাসার বন্ধনটা ধীরে ধীরে একটু একটু করে শক্তিশালী বাঁধনে পরিণত হয়। নতুন বিয়ের পরে কালীমতির পরনে লাল শাড়ি, হাতে শাখা পলা এবং গায়ে গয়না। শরীরে মনে উত্তেজনা এবং উৎকণ্ঠার ছাপ। কালীমতির পরবর্তী দিনের সকালের কথা ভাবতে গেলেই আবার ভয় করছে। তবে এই বিবাহটা হীরালাল পান্নার বাড়িতে হয়েছে, এইখানে নিশ্চয়ই কোনো অসুবিধে হবে না। সারা রাত কালীমতির ঘুম আসে না ভয়ে। রুদ্রর বুকের মাঝখানে মাথা রেখে সে সকালের প্রহর গুনতে থাকে। বলা যায় না যদি দেবরাজের মতো এও, কিন্তু না। পরের দিন সকালবেলা স্বামীর বুকের ওপর থেকেই মুখ গুজে ওঠে সে। আজকের দিনটা শুরুটাই সম্পূর্ণ অন্যরকম। হীরালাল পান্না সকালে এসে দেখা করে গেছে, আশীর্বাদ করে গেছে মেয়ে জামাইকে। হীরালাল পান্নার কেউ নেই। এই যাত্রাপালায় অভিনয় করা প্রত্যেকটি মানুষই তার সংসার। তিনি বলে গেলেন, শোন, এবার যাচ্ছি পলাশিতে, ওখানে ফিরবো 21 দিন পর। সাবধানে থাকিস বাবা, দেখে শুনে রেখো কিন্তু। এখান থেকে তোমার কেরানির অফিস খুব কাছে, ট্রাক নিয়ে যাতায়াত করতে পারবে। আর তোমার তামাকের পাতা, সে তো এখন উড়িষ্যায় নাকি? হ্যাঁ, বলে রুদ্র প্রণাম করে। কালী লজ্জায় লাল হয়ে যায়। ধীরে ধীরে সংসারের সাথে বেশ নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে সে। না, রুদ্রকে দিয়ে তার সেই ভয়টা আর হচ্ছে না। কালীমতি ঘরের কাজ সেরে উঠেছে। তার মুখে এক ধরনের প্রশ্রান্তি, কারণ রুদ্র তার সাথে সত্যিই থাকছে, সংসার করছে। রান্নাঘরে কিছু রান্নাবান্নার কাজও সে শিখে নিয়েছে। হীরালাল পান্নার বাড়িতে ভালোই সংসার করছে সে। কালে, অকালে, হঠাৎ করেই এক মহিলার কণ্ঠস্বর ভর দুপুরবেলা অবাক করে দেয় কালীকে। আজকে সকালবেলায় আপিসে যাবার আগে রুদ্র বলে গিয়েছে, শোনো, আজ ফেরার পথে ট্রাক নিয়ে একটু যেতে হবে। কোথায়? ওই যে কাকামশাই বলে গেল না, উড়িষ্যাতে আমার তামাক পাতার ব্যবসা আছে, তা ট্রাক ভরতে হবে। আজকে যাব না, 3 দিন পর যাব। ও, সাবধানে। কে? কালী বাইরে বেরোয়। হো মা, তুই যাসনি? না রে, আমার আর যাওয়া হলো না। এই পটলা আমাকে বাঁধা মেয়ে মানুষ করে রাখলো। কালীমতির মুখটা সিটকে ওঠে। সে বলে, ছি, তো লজ্জা করে না? ভালোই তো যাত্রা করে সংসার করছিলি, আবার পটলাকে বিয়ে করে কেন এমন? ও বাবা, কথা শোনো মেয়ের। তা তুমি বুঝি প্রথম ভাতারের সঙ্গে শোনি? কালীমতির মুখটা কালো হয়ে যায়। তুই কি জানিস একটা কথা? কালীমতি অবাক হয়ে তাকায়, কপালে চিন্তার ভাঁজ। কি হয়েছে বলতো? সুরমা চুপ করে থাকে খানিকক্ষণ। যে পটলার সহায়তা নিয়ে দেবরাজকে পালাতে সাহায্য করেছিল কালীমতিকে একা ফেলে। তোর স্বামী ইতিমধ্যেই বিবাহিত, বউ বাচ্চা আছে। কালীমতির মুখে আবার এক বিস্ময় এবং ধাক্কার ছাপ। সে কিছুক্ষণ কিছু বলতে পারে না, মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কি বলছিস তুই? হে অসম্ভব। আমি নিজের চোখে দেখেছি। প্রথম বউ আর 2টো মেয়ে আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখে। এই টেরাক নিয়ে আপিস থেকে ফিরে কোথায় যায় তুই খোঁজ নিস নে? বাবা, সত্যি কত যে শরীরের চাহিদা। এক বউ রেখে এসে আরেক বউয়ের সঙ্গে থাকছে। কালীমতির চোখে অশ্রু জমতে থাকে। তার হৃদয়ে অদ্ভুত এক ব্যথার সঞ্চার হয়। সে কিছুক্ষণ চুপ থেকে তারপরে বলে, তুই যা, আমাকে একটু একা থাকতে দে। আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না। সে আমি চলে যাচ্ছি, তবে সত্যিকে কখনো চেপে রাখা যায় না কালী, তোর কপালটাই পোড়া। মহিলা চলে যায়। কালী চুপ করে বসে থাকে। তার মনে নানা ধরনের চিন্তা ঘুরপাক খায়। বিকেল গড়িয়ে সন্ধে নামলে রুদ্র ঘরে আসে। ঘেমে নেই স্নান, মুখে তার
অসাধারণ একটা হাসি। হাতে করে সে এনেছে কালীর জন্যে নতুন শাড়ি এবং গয়না। কিরে, আজকের দিনটা কেমন কাটলো? জিজ্ঞেস করে রুদ্র। কালী ধীরে ধীরে রুদ্রের দিকে তাকায়। তার চোখে অশ্রু এবং হতাশা। রুদ্র তার দৃষ্টিতে কিছু একটা অস্বাভাবিকতা অনুভব করে। তুই কাঁদিস কেন কালী? কি হয়েছে? তুমি আমাকে মিথ্যে কেন বলেছ? তুমি কেন জানাওনি তোমারও আগে বউ বাচ্চা আছে? রুদ্র চুপ হয়ে যায়। তার মুখে অপরাধের ছাপ। আমি বলতে পারিনি, কারণ আমি তোমাকে হারাতে চাইনি। তার উপরে হীরালাল কাকা যখন বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমরা সব কটা ঠক। কালীমতি চুপ করে থাকে। তোমার ভালোবাসার মূল্য যদি মিথ্যে হয়, তবে সেটা আমি গ্রহণ করতে পারি না। তুমি আমাকে প্রতারণা করেছো, আমার বিশ্বাস ভেঙেছো। এই মিথ্যে সম্পর্ক নিয়ে আমি থাকতে পারবো না। রুদ্র কালীর পায়ের কাছে পড়ে, ক্ষমা চেয়ে বলে, আমায় ক্ষমা করো, আমি সত্যিই ভুল করেছি, কিন্তু আমি তোমায় ভালোবাসি। বিশ্বাস করো, তুমি যেটা ভেঙেছো সেটা ঠিক নয়, সম্ভবও নয়। আমি এই কষ্ট থেকে মুক্তি চাই। আমি আমার পথ ঠিক খুঁজে নেব। কালীমতি রুদ্রর পায়ে থেকে সরে দাঁড়ায়। সে তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুদ্র দ্রুত গিয়ে তাকে হৃদয়ের সঙ্গে আলিঙ্গন করার চেষ্টা করে। কালীমতির চোখে অশ্রু এবং দুঃখের সঞ্চার হয়। সেই দিন সন্ধেবেলায় কালী জানলার সামনে দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত আলো আর মনের মধ্যে নতুন জীবনের আশা। রিপোর্ট কার্ডটা হাতে ধরিয়ে বলে, এটা তার গর্ভধারণের প্রমাণ। রুদ্র ঘরে আসার পর থেকেই অশান্তি বেঁধে গিয়েছিল, কিন্তু অনেক বলে কয়ে রুদ্র শেষ পর্যন্ত ওকে দাঁড় করিয়েছে। তোমার সাথে আমার একটা কথা আছে। বলো, কি হয়েছে? হ্যাঁ? ধীরে ধীরে রিপোর্টটা রুদ্রের হাতে তুলে দেয় কালী। তুমি মা হতে চলেছ? এ তো অসাধারণ খবর। কিন্তু কালীর মুখে হাসি নেই, আনন্দ নেই। হ্যাঁ, আমি জানি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে আর আমার সন্তানকে পূর্ণ অধিকার আর মর্যাদা দিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাবে। আমি চাই আমাদের সন্তান সমস্ত অধিকার পাক। তুমি তোমার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে আমায় নিয়ে যেতে কেন পারো না? রুদ্র কিছুক্ষণ চুপ থাকে। তার মুখে দ্বিধার ছাপ। সে বুঝতে পারে কালীমতির কথায় গভীর বেদনা এবং অসহায়তার ছাপ আছে। আমি তোমাকে আর আমার সন্তানকে সম্পূর্ণ মর্যাদা দেব, কিন্তু আমার প্রথম স্ত্রী ও সন্তানের কি হবে? আমি তাদেরকে ছাড়তে পারবো না। কালীমতির চোখে জল জমতে থাকে। আমি জানি, কিন্তু আমার সন্তানের জন্য তোমাকে এটা করতেই হবে। আমি চাই না আমাদের সন্তান কখনো নিজেকে দ্বিতীয় ভাবুক। আমি চাই না আমাদের সন্তান কোনো অধিকার থেকে বঞ্চিত হোক। আমি তোমাকে আমাদের সন্তানকে সম্পূর্ণ মর্যাদা দেবার কথা তো বলছি, কিন্তু আমার পরিবারের দায়িত্ব ফেলে আমি এটা করতে পারবো না। আমি তোমায় কখনো ছাড়তে চাইনি, কিন্তু আমার সন্তানের ভবিষ্যতের জন্য এই সত্য আমি রাখছি। আমি চাই তুমি এই সত্য মানো। তোমার কথা বুঝতে পারছি কালী, কিন্তু তোমার আর আমাদের সন্তানের মধ্যে সবকিছুই ঠিক থাকবে। আমি চেষ্টা করব। কালী তার চোখ দুটোকে আরো বেশি প্রসারিত করে। আমি জানি না, যদি তুমি এমন না করো তাহলে আমি নিজেকে এবং আমাদের সন্তানকে কিন্তু শাস্তি দেব। এই আমি তোমায় বলে দিলুম। চুপ করে দাঁড়িয়ে থাকে রুদ্র। সে কিছু বলতে পারে না। আমি এখন কি করব? আমি কি করব? একটু যদি আমাকে যদি একটু বলে দাও। বললাম তো, আমি যেটা বলেছি সেটা তোমায় করতে হবে। তুমি তুমি তোমার প্রথম পক্ষের বউকে আর বাচ্চাকে ঘর থেকে তাড়িয়ে দেবে। আমি জানি না কিচ্ছু। রুদ্র সেই দিন ট্রাক নিয়ে বেরিয়েছিল। সে হতাশ হয়ে পড়ে। বুঝতে পারে কালী তার উপরে ভরসা করতে পারছে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। গাড়ি নিয়ে রুদ্র তার বাড়ির দিকে যায়। মুখে চিন্তা, হৃদয় অপরাধ বোধ। সে তার প্রথম স্ত্রী ও সন্তানের সামনে কালীর কথা কি করে বলবে? গাড়ির হেডলাইট রাস্তার অন্ধকার ভেদ করে এগিয়ে যাচ্ছে। রুদ্র চিন্তা করছে, কালীমতি আর আমাদের সন্তানের মধ্যে সবকিছু ঠিক হবে তো? আমার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে কি করে সত্যিটা? হঠাৎ করে তীব্র আলোর ঝলকানি।
বিশাল একটা ট্রাকের হর্নের শব্দ রুদ্রর দৃষ্টি আকর্ষণ করে। তার গাড়ির স্টিয়ারিং দ্রুত উল্টে যায়। গাড়ি ঘোরানোর চেষ্টা করে সে, কিন্তু ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। গাড়িটি ভীষণভাবে দুমড়ে মুচড়ে যায় এবং রুদ্র গুরুতরভাবে আহত হয়। চারিদিকে রক্ত এবং কাচের টুকরো ছড়িয়ে পড়ে। রুদ্রর নিথর দেহ গাড়ির মধ্যে আটকে পড়ে। কালীমতির ঘরের কাজ সেরে উঠেছে। তার মুখে অসম্ভব রকমের চিন্তা। কখন আসবে মানুষটা, কখন কি হবে কিছুই সে বুঝতে পারছে না। কিন্তু হঠাৎ করে কালীর ঘরে সেই মহিলাটি আবার আসে নাচতে নাচতে। হ্যাঁ রে, তুই তুই এখানে? কি রে, এই বরটাকেও খেলি? মানে লাশটাকেও দেখতে পারেনি কালী, কারণ লাশটাকে কাঁচিয়ে তুলতে হয়েছে। এরপরে তো প্রথম পক্ষের স্ত্রী এবং বাচ্চা এসে এমন মরা কান্না জুড়ে দিয়েছিল যে কালী এবং তার ভাবী সন্তান কিছুতেই সেই দিকে যেতে পারেনি। এরপরে কালীর জীবনে আরেক ট্র্যাজেডি চলে আসে। সে মা হয়। পেটের সন্তানটাকে মেরে ফেলার মতো ক্ষমতা তার ছিল না। মনে মনে সে শুধু বলে, তুমি আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও। কালীমতি এখন বয়সের ভারে ক্লান্ত। তার চুলে সাদা রঙের ছাপ পড়েছে। তার চোখে সাহসের ঝলকানির বিন্দুমাত্র এখন আর নেই। তার ছেলে প্রতাপ বয়স হয়েছে, কিন্তু চাল চলন আচরণ ক্রমশ খারাপ। মা, মা বল। রান্নাঘরে কাজ করছিল কালী। হীরালাল পান্না মারা গিয়েছে অনেকগুলো বছর। যাত্রাপালার দলও বিভাগ হয়ে গিয়েছে। তাছাড়া এখন আর কেউ যাত্রাপালার প্রতি খুব একটা ইন্টারেস্ট রাখে না। সুতরাং সকলেই যে যার মতো রুজি রোজগারে ব্যস্ত। হীরালাল পান্না যতটুকু সঞ্চয় করেছিলেন সবটুকুই কন্যাসম কালীকে দিয়ে গিয়েছিলেন, আর নিজের গয়নাগাটি বিক্রি করে সম্পত্তি যা ছিল তাই দিয়ে লোকের বাড়ি ঝিগড়ি কেটেই সংসার চলে কালীর। এখন নিজে একটা ছোট্ট থিয়েটারে সে যোগ দিয়েছে। শরীরে কিছুটা লাবণ্য বর্তমান আছে, তা দিয়েই তো খেটে খেতে হবে। ছেলে আসলেই কালীর চোখ মুখ অন্ধকার হয়ে যায়, কারণ তার একটাই উত্তর এবং প্রশ্ন, আমার বাবা কোথায়? আমি জানি আমি শালাকটা বেজন্মা। নিজেই বলে, নিজেই উত্তর দেয়। আমি জানি তোর কাছে বিষয়টা যথেষ্ট কঠিন বাবা, কিন্তু তোর বাবা খুব ভালো লোক ছিল। ভালো লোক? ভালো লোক ছিল? রাগে ক্রোধে ফেটে পড়ে প্রতাপ। তার মুখে তীব্র ক্রোধ এবং রাগ। কষ্ট, আমার জীবনে সবকিছু কষ্টের মূলে সে। আমার বাবার পরিচয় তুমি কোনোদিন দাওনি। আমি মানুষের মুখোমুখি হতে পারি না। কালীর চোখে মুখে চিন্তার ছাপ। জল মুছে সে। তোর বাবা ভালো লোক ছিল, আমাদের ছেড়ে চলে গেল। দেখ, আমি তোকে বলার চেষ্টা করেছি, কিন্তু মহান মানুষ, তাই না? তাহলে আমাদের সঙ্গে নেই কেন? কেন আমি তার পরিচয় দিতে পারি না? কেন তার সম্পর্কে আমি কিছু জানতে পারি না? কালী চুপ থাকে। আমাদেরকে ছেড়ে দিনে চলে গেছেন, কিন্তু সবসময় তোকে খুব ভালোবাসতেন। বেঁচে থাকলে তোকে কত ভালোবাসা দিয়ে বড় করতেন। তুমি আমাকে সব কিছু দিয়েছ মা, কিন্তু আমার বাবার পরিচয় দিতে পারোনি। আমি জানি না আমি কার বাচ্চা। আমার জীবনে, আমার গোটা জীবনটা ওই একটা প্রশ্নের মধ্যে আটকে রয়েছে। আমি চাই তুই শক্ত হ বাবা, শক্ত হ। কালী তার ছেলের সামনে এসে দাঁড়ায়, তার চোখে মুখে ভালোবাসা দেখায়। কিন্তু আমি চাই তুই সফল হ। তুই পড়াশোনাটা শেষ করলি না, নিজের ভবিষ্যৎটা ভালো করে। প্রতাপ চুপ করে থাকে। ঘর থেকে বেরিয়ে যায় সে। এইরকমই করে ছেলেটা, বাপের স্বভাবেরই হয়েছে। বন্ধুর গাড়ি চালায়, ট্যাক্সি, সেখানেই প্যাসেঞ্জার নিয়ে শহরে যায় আর মাল খেয়ে রাতে বাড়ি ফেরে। কোনো কোনো দিন তো রাতে বাড়িই ফেরে না। খালি সেই দিন সারা রাত চোখের জল ফেলে আর জেগে থাকে। বাপের কথা বলতেও পারে না। যত দিন যাচ্ছে তত প্রতাপের আচরণ আরো বেশি খারাপ হচ্ছে। খারাপ সঙ্গে সঙ্গে মিশে মদ্যপান আর খারাপ কাজ, চালচলন, কথাবার্তা সবই অভদ্র। আমি আমি কার বাচ্চা মা? আমায় বলো না।
আমি ওইটুকু জেনে নিই, আমি নিজের জীবন নিজেই তৈরি করব। হ্যাঁ, আমায় বলো, তুমি তো জানো। দেখ, নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। তুই আমার একমাত্র আশা। আমি চাই তুই সফল হ। সফল? আমার জীবনে সফলতার কোনো মানে নেই। আমি শুধু জানতে চাই আমি কার বাচ্চা। আমি তারপরে নিজের পথ নিজেই বেছে নেব। দেখ, আমি মা হয়ে সব দায়িত্ব পালন করেছি, বাবার দায়িত্ব। আমি চাই তুই আমার কথা শোন, জীবনকে সুন্দর করে গড়ে তোল। প্রতাপ চুপ হয়ে থাকে, ঘর থেকে বেরিয়ে যায়। আবার শুধু বলে, দেড় সালা, আর বাড়ি আসবো না। কালীমতি যাত্রাপালায় আবার ডাক পড়ে। যেই দলের হয়ে সে কাজ করত, সেই দলটাকে এখন সত্যেন্দ্রও চালায়। তবে যাত্রা সেই ধূর অঁচপাড়াগা ছাড়া তো হয় না। যখন হয় তখন ফোনের মাধ্যমে ডেকে নেয় সকলকে। যাত্রার ক্লান্তি এখনো লেগে রয়েছে কালীর চোখে মুখে। এখন ম্যানেজার হয়েছে সত্যেন্দ্র। আজকের পালা বেশ ভালোই হয়েছে। অভিনেত্রী কালী এখন আর নায়িকার চরিত্রে অভিনয় করে না, সে মায়ের চরিত্রে অভিনয় করে। নায়ক কিন্তু এখনো সেই 50 সত্যেন্দ্রই রয়েছে, ম্যানেজার কাম সত্যেন্দ্র। এ নাও, আজকের পারিশ্রমিকটা ভালো করে বুঝে নাও। ম্যানেজারের দিকে তাকায় কালী, হাতে টাকা নেয়। ধন্যবাদ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। হ্যাঁ, শুধু অভিনয় নয়, তোমার সৌন্দর্য এখনো অটল। চলো আমার শয়নকক্ষে একটু চলো তো। কালীমতি প্রথমে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে, কিন্তু সত্যেন্দ্রর এই প্রস্তাবের সামনে সে নিরুপায়। ধীরে ধীরে শয়নকক্ষের দিকে এগিয়ে যায় সে। হঠাৎ করে দরজার বাইরে প্রতাপের দৃষ্টি, মায়ের চোখের সঙ্গে ছেলের দৃষ্টি মা সব সময় টের পায়। ছেলে ঘরে ঢুকেই দেখতে পায় ম্যানেজার এবং মা শয়নকক্ষের দিকে যাচ্ছে। তার চোখে গভীর ক্রোধ এবং বেদনা। মা, তুমি এখানে কি করছো? কেন তুমি এভাবে নিজেকে বিক্রি করছো? আমি কি তোমাকে খাইয়ে পড়িয়ে রাখছিলাম না? প্রতাপের চোখে জল জমে, তার মন কঠোর হয়ে ওঠে। সে মাকে ডাকা সত্ত্বেও কালী তার দিকে তাকায় না। কালী, তুমি সত্যি অসাধারণ। তোমার সৌন্দর্য আজও অটুট। কত ঘাটের তুমি জল খেলে, অথচ এখনো আমায় ছেড়ে দিন। আমি শুধু অভিনয়টাই করতে চাই। আরে তাহলে কি হয়? এত সহজে আমার হাত থেকে তুমি মুক্তি পাবে না। আমি তোমার ওপরে আমার অধিকার প্রয়োগ করব। সবই তো হলো, বাকি থাকলাম শুধু আমি। কেন দেশালা শহরে কাজ পেয়ে চলে গিয়েছিলাম। প্রতাপ নিজের ঘরে বসে কালীমতি ম্যানেজারকে বারবার দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু ম্যানেজার তার প্রতি কঠোর এবং শক্ত হয়ে ওঠে। আমার এই জীবন আমি আর সহ্য করতে পারছি না মা। যার প্রতি আমি ভালোবাসা রেখেছি সেই আমাকে এইভাবে দুঃখ দিয়েছে। সালা নেই কোনো বাবার পরিচয়। আমি নিজেকে সালা শেষ করে দেব। ম্যানেজার কালীমতির সাথে সন্ধ্যার সময় কাটানোর পর ঘর থেকে বেরিয়ে আসে। কালীমতির নিথর দেহ পড়ে রয়েছে, তার চোখে দুঃখ এবং অপমানের ছাপ। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। ঘরে আসতে হবে তাকে। প্রতাপ, কোথায় গেলি বাবা? প্রতাপ! ছেলেকে ডেকেও সাড়া পায় না কালী। ছেলের দরজা খোলা। প্রতাপ তো এইভাবে ঘুমোয় না। দরজার ছিটকানি সবসময় বন্ধ করে। প্রতাপ না! কালীমতি প্রতাপের ঘরে ঢুকে দেখে তার ছেলে ফাঁস লাগিয়ে ঝুলছে। তার মুখে তীব্র ক্রোধ এবং দুঃখের ছাপ। ছুটে গিয়ে ছেলেকে ফাঁস থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। তার চোখে জল ঝরতে থাকে আর হৃদয় ভেঙে যায়। কালীমতির জন্মের পর তার মা দেখে এক অদ্ভুত মেয়ে জন্ম দিয়েছিলেন তিনি। বুকটা বেদনায় এবং হতাশায় ভরে গিয়েছিল। নবজাতকের মুখমণ্ডল অন্ধকারাচ্ছন্ন এবং কালো, যা তৎকালীন সমাজের সৌন্দর্যে মানদণ্ডে অবাঞ্ছিত হিসাবে গণ্য হতো। তার মা তার এই কালো মুখশ্রী দেখে সিদ্ধান্ত নেয় তাকে জন্ম দেওয়াটাই ভুল, কিন্তু ঠাকুমা বলেন কালী মায়ের নাম রাখতে। দেবী কালী হলো শক্তি এবং সাহস ও ধ্বংসের প্রতীক। তার আশা ছিল এই মেয়ের জীবন সৌভাগ্য এবং শক্তি এনে দেবে। ঠাকুমা সব সময় বলতেন,
দেবীর নাম রাখলে মেয়েদের ভাগ্য নাকি খুব ভালো হয়। কিন্তু কালীমতির জীবনের বাস্তবতা ছিল যথেষ্ট কঠিন। শৈশব ও কৈশোরে কালীমতি সবসময় তার কালো রং নিয়ে উপহাসের শিকার হতো। সহপাঠীরা তাকে কালো মেয়ে বলে ডাকত, যা তার মনে গভীর আঘাত করত। নিজেকে সবসময় কম সুন্দর এবং অবাঞ্ছিত ভাবত সে, যার ফলে তার আত্মবিশ্বাস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। যখন সে বড় হলো, প্রেম, বিয়ে সবকিছুর ক্ষেত্রে প্রতারণার শিকার হলো। প্রথম রুদ্র, তারপর দেবরাজ, শেষ পর্যন্ত সত্যেন্দ্র তার দেহের সৌন্দর্যকে কাজে লাগিয়ে সবকিছু ছিনিয়ে নিয়ে তার হৃদয় ভেঙেছে। অবশেষে সংসার জীবন করতে গিয়ে নতুন আশার আলো আসে, কিন্তু সেখানেও সে প্রতারিত হয়। যখন কালী দাবি মেনে নেওয়ার জন্য তার স্বামী চলে যায়, তখনই সে দুর্ঘটনার শিকারে মারা যায়। আবার কালী একা, সন্তান জন্ম, পিতৃ পরিচয়হীন সন্তানকে বড় করা বাস্তবে বড্ড কঠিন ব্যাপার। কালীমতির ঠাকুমা সবসময় বলতেন দেবীর নাম রাখলেই মেয়ের ভাগ্য ভালো হবে, কিন্তু বাস্তব জীবনে কালীমতির সৌভাগ্য প্রতিফলন দেখা যায়নি। তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ প্রতারণা এবং অপমান ও শোকে গ্রাস হয়েছিল সে। দেবী নামকরণ করা সত্ত্বেও জীবনে সৌভাগ্যের অভাব ছিল। মানুষের জীবনের সৌভাগ্য এবং দুর্ভাগ্য নির্ভর করে তাদের নিজের প্রচেষ্টা, সমাজের আচরণ ও ভাগ্যের ওপরে। নাম কোনো জাদুমন্ত্র নয় যা জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। কালীমতি নিজের কাজ, নৈতিকতায়, সাহসিকতার মূল্য অনেক বেশি দেখিয়েছে। দেবী কালীমার নামে নামকরণ সত্ত্বেও কালীমতির জীবনের প্রতিটি পর্যায়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চলেছে, তার শক্তি, সহনশীলতা এবং সাহসের প্রতীক। তার জীবন ছিল একটি সংগ্রাম। প্রতিটি বাধা অতিক্রম করে নিজের সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করে তাকে ধরে রাখতে পারেনি সে। কালীমতির জীবন যুদ্ধ সত্যিকারের দেবী করে তুলেছে তাকে। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।